মণিপুরের পরিস্থিতির কথা আমাদের সকলেরই জানা। আগের বছর মে মাস থেকে জটিল হয়েছে পরিস্থিতি, কিন্তু এখনো ঠিক হওয়ার কোনো সম্ভাবনা চোখে পড়ছে না। মাঝে কিছু মাস ধরে শান্তি মোটামুটি থাকলেও এই বছর সেপ্টেম্বর থেকে পরিস্থিতি গম্ভীর হতে শুরু করে। দাঙ্গা হাঙ্গামা অনেক অংশে বেড়ে যায়। কিন্তু কেন এত হিংসাত্মক পরিস্থিতি তৈরি হলো ওখানে? কি হয়েছে আসলে? কিছু মানুষ এই অবস্থার জন্য দায়ী করে কুকি আর মেইথেই সম্প্রদায়কে। আবার কারো কারো মতে মণিপুরের অবস্থা এত খারাপ হওয়ার পেছনে বাংলাদেশ এবং মায়ানমারের জঙ্গিদের কথা উঠে আসে। আবার চীন বা ইউএস এর মতো দেশগুলির প্ররোচনা থাকার কথাও উড়িয়ে দেয় না অনেকেই। প্রশ্ন ওঠে, এখনো কেন কেন্দ্র সরকার পরিস্থিতি স্বাভাবিক করে উঠতে পারেনি? চলুন আজকের ভিডিওতে তবে মণিপুরের সমস্যার কথা গোড়া থেকে সহজ করে জানার চেষ্টা করি। নমস্কার, চ্যানেল শিকালিকালে অজানাকে জানার সন্ধানে আপনাদের সকলকে স্বাগত। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তবে শুরু করা যাক। মণিপুরের পরিস্থিতি আগের বছর মে মাস থেকে খারাপ। কিছুটা ঠিক হয়েছিল মাঝখানে, কিন্তু এই নভেম্বর মাসের শুরুর থেকে হিংসা বাড়তে শুরু করে। 7ই নভেম্বর মণিপুরের জিরিবাম জেলাতে উগ্রবাদীরা এক কুকি মহিলাকে মেরে তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ফলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। কুকি সম্প্রদায়ের মানুষ মেইথেই সম্প্রদায়কে মুখ্য আরোপি সাব্যস্ত করে। এরপর 11ই নভেম্বর কুকি সম্প্রদায়ের কিছু মানুষ জঙ্গলে আক্রমণ করে সিআরপিএফকে। এর ফলে সিআরপিএফ তাদের ওপর গুলি চালায় এবং 10 জন কুকি উগ্রবাদী মারা যায়। অন্যদিকে মেইথেই সম্প্রদায়ের 6 জনকে কুকি উগ্রবাদীরা কিডন্যাপ করে এবং কিছুদিন পর তাদের দেহ উদ্ধার হয়। তাদের মধ্যে 3 জন মহিলা এবং 3 জন শিশু। অন্যদিকে কুকি সম্প্রদায় জানায় সিআরপিএফ যাদের মেরেছে তারা আসলে ফরেস্ট ভলেন্টিয়ার, উগ্রবাদী নয়। এমন পরিস্থিতিতে দুই সম্প্রদায়ই সরকারের প্রতি ভীষণভাবে অসন্তুষ্ট হয়ে পড়ে। কুকি সম্প্রদায় মনে করে সিআরপিএফ তাদের লোকেদের আসলে ইচ্ছে করেই মেরে ফেলেছে। অন্যদিকে মেইথেইরা বলে যে পুলিশ এবং সরকারের অসহযোগিতার কারণে তাদের লোক মারা যাচ্ছে। এই কারণে তারা রাস্তায় নেমে প্রোটেস্ট শুরু করে। বিধায়কদের বাড়িতে প্রবেশ করে তাদের ঘরের জিনিসপত্র ভাঙচুর করে ফেলা হয়। সরকারের উদ্দেশ্যে বলা হয়, যদি সরকার কোনো পদক্ষেপ না নেয় পরিস্থিতি সামলাতে, তবে পরিস্থিতি খারাপ হলে সব দায় সরকারেরই হবে। রাজ্যের পরিস্থিতি এত খারাপ হয়েছে যে সরকার রাজ্যে কারফিউ লাগাতে বাধ্য হয়েছে এবং ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। 5000 প্যারামিলিটারি ফোর্সকেও ওখানে পাঠানো হয়েছে পরিস্থিতি সামলাতে। এখন প্রশ্ন হলো, এত সমস্যার কারণ কি? মেইথেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সমস্যা শুরু হলো কোথা থেকে? মণিপুরে মূলত 3টি সম্প্রদায়, মেইথেই, কুকি এবং নাগা। এদের মধ্যে মেইথেইরা হিন্দু, কুকিরা খ্রিস্টান সম্প্রদায়। মেইথেই সম্প্রদায় মণিপুরের পুরো জনসংখ্যার 55 থেকে 60% হলেও তারা সম্পূর্ণ মণিপুরের মাত্র 10% অংশেই থাকে। দেশ স্বাধীনের পর তাদেরকে এসসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে কুকি এবং নাগা সম্প্রদায় পুরো জনসংখ্যার 40% হলেও মণিপুরের 90% এরিয়া অর্থাৎ পাহাড়ি এলাকা তাদেরই দখলে। ল্যান্ড রিফর্ম অ্যাক্ট অনুযায়ী মেইথেইরা তাদের 10% জমির বাইরে পাহাড়ে কোনো জমি কিনতে পারবে না, কারণ সেখানে কুকি এবং নাগা সম্প্রদায়ের মানুষেরই দখল, যেহেতু তারা এসটি সম্প্রদায়ভুক্ত। কিন্তু আবার উল্টো দিকে কুকি এবং নাগারা চাইলে ওই 10% সমতল এরিয়ার মধ্যে জমি কিনতে পারে। এর ফলে একটা বৈষম্য তৈরি হয়। আবার অন্যদিকে স্বাধীনতার আগে পর্যন্ত মেইথেইরা এসটি সম্প্রদায়েরই অন্তর্ভুক্ত ছিল, তাই তারা অনেক আগে থেকেই দাবি করতে শুরু করে তাদের পুনরায় এসটি অন্তর্ভুক্ত করা হোক, যাতে তারাও পাহাড়ে জমি কিনতে পারে। 19শে এপ্রিল যখন এই মামলা কোর্টে যায়, তখন মণিপুর হাইকোর্ট মেইথেইদের এসটি অন্তর্ভুক্ত করার পক্ষে রায় দেয়। এই রায়তে কুকি সম্প্রদায়ের মানুষ ভীষণ রেগে যায় এবং তারা বিরোধিতা করতে শুরু করে। তারা বলে মেইথেইরা এমনিতেই জনসংখ্যাতে তাদের থেকে অনেক বেশি এবং দেশের বিভিন্ন জায়গায় তারা চাকরিও করছে। এরপর যদি আবার তাদের এসটি করে দেওয়া হয়, তবে তারা আরো অনেক বেশি সুযোগ পেয়ে যাবে।
রাজ্যের ৬০ জন বিধায়কের ৪০ জনই আবার মেইথেই জাতির। এরপর মেইথেইরা পাহাড়ে জমি কিনলে কুকি সম্প্রদায়ের মানুষ কি করবে, কোথায় যাবে? এইসব দাবিতে ৩রা মে ২০২৩ সালে কুকিরা একটা র্যালি বের করে এবং দেখতে দেখতে তা হিংসাত্মক রূপ নেয়। কুকিরা মেইথেইদের ওপর হামলা করে তাদের বাড়িঘর সব পুড়িয়ে দেয়। এরপর মেইথেইরাও কুকিদের ওপর হামলা চালাতে শুরু করে, চার্চে আগুন ধরিয়ে দেয়। কুকিদের অঞ্চলে থাকা মেইথেইদের ওপর হামলা করে তাদের মেরে ফেলা হয়। মানুষ বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হয়। ১.৫ বছর ধরে চলতে থাকা এই পরিস্থিতিতে মোটামুটি ২৫০ লোক মারা গেছে। ২৫০টা চার্চে আগুন লাগানো হয়েছে। পাহাড়ি অঞ্চলে যত সব মন্দির ছিল সব ভেঙে ফেলা হয়েছে। এতটাই চরম পরিস্থিতি হয়েছে যে কোনো কুকি মেইথেই অঞ্চলে থাকার সাহস পাচ্ছে না। আবার মেইথেইরাও কুকিদের অঞ্চলে যেতে পারছে না। কুকি এবং মেইথেই সম্প্রদায় নিজেদের সুরক্ষা নিজেরাই করবে ভেবে হিংসার বদলে হিংসা করার পথে নেমেছে। গত ১.৫ বছর ধরে সরকার এই সমস্যা সমাধানের চেষ্টা করছে, কিন্তু সমস্যা এতটাই গম্ভীর যে সরকারও ঠিক বুঝে উঠতে পারছে না কিভাবে সামাল দেওয়া যায়। একটা সময় ছিল যখন মণিপুরে শুধু মেইথেইরাই থাকতো। তারা মণিপুরের ভ্যালি রিজিয়নে থাকতো। এদের ওপর নাগারা বারবার পাহাড় থেকে এসে হামলা করত। নাগাদের হামলা থেকে বাঁচার জন্য সেই সময় মণিপুরের রাজা কুকিদের ভ্যালি আর পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলে এনে বসতি স্থাপন করান এবং মেইথেইদের মণিপুরের মধ্যবর্তী সমতল স্থানে এনে বসতি স্থাপন করে দেন। মনে করা হয় কুকিরা মূলত মায়ানমারের বাসিন্দা ছিল। প্রথমে নাগা এবং কুকিদের মধ্যে শত্রুভাব থাকলেও পরবর্তীকালে মেইথেইদের সাথে লড়ার জন্য নাগা ও কুকি জোট বাঁধতে থাকে। যখন কুকিরা ধীরে ধীরে সংখ্যায় বাড়তে শুরু করে তখন তারা নিজেদের দেশের দাবি জানাতে থাকে। তারা চায় মায়ানমারের কিছু অংশের সাথে মণিপুরের অংশ নিয়ে তারা নিজেদের কুকিল্যান্ড বানাবে। অনেক বছর এই দেশ গঠন নিয়ে কুকি উগ্রবাদীরা নানা হামলা করতে থাকে। পরে ভারত সরকার এমন ২২টা উগ্রবাদী সংস্থার সাথে আলাপ আলোচনা করে এবং সিদ্ধান্ত হয় যে এমন সব উগ্রবাদীদের ভারত সরকার প্রতি মাসে ৬,০০০ টাকা করে ভাতা দেবে। এর ফলে তারা আর আক্রমণ করবে না এবং তারা ভারতীয় সেনাদের নজরদারিতে থাকবে। কিন্তু এরপরও তারা হামলা বন্ধ করে না। মেইথেইদের দাবি তারা হামলা করে মায়ানমারে পালিয়ে চলে যায়, ফলে তাদের আর ধরা সম্ভব হয় না। আর ভারত সরকারেরও কুকিদের সাথে করা ডিল অনুযায়ী সরকার কিছুই করতে পারে না। মণিপুরের ১৯টি থানাতে আগে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট লাগু ছিল, যার ফলে আর্মড ফোর্স কাউকে সন্দেহ হলে সরাসরি অ্যাকশন নিতে পারত। কিন্তু গত বছর এপ্রিল থেকে তা সরিয়ে দেওয়া হয়, ফলে কুকি উগ্রবাদীরা নিজেদের স্বরূপে ফিরে আসে। তাদের সামলানো মুশকিল হলে সরকার আবার ৬টি থানাতে অ্যাক্ট লাগু করে, কিন্তু স্থানীয়রা অনেকে আপত্তি জানাতে থাকে এবং রাজ্য সরকারের উপর প্রেশার আসায় তারা কেন্দ্র সরকারের কাছে এই অ্যাক্ট তুলে ফেলার আর্জি জানায়। ফলে পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। এত সমস্যার মাঝে আবার দেখা যায় বহিঃশক্তির অনুপ্রবেশের। এই বছর ২রা সেপ্টেম্বর ইম্ফলে একটা জঙ্গি হামলা হয় এবং ২ জন মহিলা মারা যায়, ৯ জন আহত হয়। পুলিশ যখন তদন্তে নামে তখন পুলিশ দেখে আসলে হামলা হয়েছে ড্রোন দিয়ে। এরমই একটা ড্রোন যখন পুলিশের তৎপরতায় নিচে এসে পড়ে তখন দেখা যায় ওটা কোনো সাধারণ ড্রোন নয়। দেখে বোঝা যায় ড্রোনটি অন্য দেশ থেকে বানানো হয়েছে, যা কুকি উগ্রবাদীদের পক্ষে বানানো সম্ভব নয়। প্রশ্ন হলো, তবে কারা সাহায্য করছে কুকিদের? অ্যাডভান্স লেভেলের ড্রোন আর বন্দুক কারা দিচ্ছে তাদের? সাধারণ গোষ্ঠী বিরোধ থেকে মণিপুরের সমস্যা বিদেশি ষড়যন্ত্রের শিকার হচ্ছে। শেখ হাসিনার পর মোহাম্মদ ইউনূসের ভারতের বিরোধিতার কথা সবারই জানা। আবার অন্যদিকে ভারতের উন্নতি দেখে চীনও খুশি নয়। আর কুকি উগ্রবাদীদের মায়ানমার থেকে পাওয়া সাহায্যের কথাও উঠে আসছে বারবার। সব মিলিয়ে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। এই বছর মণিপুরের সিএমও বলেছে বিদেশি শক্তির ষড়যন্ত্রের সম্ভাবনার কথা। মণিপুরের কিছু মানুষের সমস্যা, হিন্দু মেইথেই সম্প্রদায়ের মানুষ পড়াশোনা জানে, চাকরি পাচ্ছে, তারা কেন পাচ্ছে না? এবং এরপর যদি মেইথেইদের আবার শিডিউল ট্রাইব করে দেওয়া হয় তবে তারা পাহাড়ে জমি কিনে ব্যবসা বাণিজ্য শুরু করবে সেখানেও। এখনো মেইথেই সম্প্রদায় সংখ্যা গরিষ্ঠ বটে, কিন্তু সমীক্ষায় দেখা যাচ্ছে বাইরে থেকে অনুপ্রবেশকারী এসে কুকিদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে খুবই দ্রুত। এই সমস্ত কারণে আজ মণিপুরের অবস্থা বিপর্যস্ত।
সমস্যা সমাধানের জন্য সরকারের এখন উচিত কোনো স্ট্রিক্ট পদক্ষেপ নেওয়া, বর্ডার এরিয়াতে সিকিউরিটি বাড়িয়ে মণিপুরের বাসিন্দাদের সুরক্ষা প্রদান করা। শুধুমাত্র ভোট ব্যাংকের দিকে না তাকিয়ে যদি সমস্যা সমাধানের দিকে নজর দেওয়া হয়, তবেই হয়তো সমস্যার সমাধান ঘটবে। আপনাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো পর্বে। আজ তবে আসি। ধন্যবাদ।